দেখেন, খাদ্যের উপাদান যে ছয়টি সেটা তো ছোটবেলা থেকেই সবাই জেনে আসছে। শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল এবং পানি। কিন্তু এই যে খাদ্যের উপাদানগুলো, এগুলো আসলে কি? খাদ্যের উপাদানগুলো হচ্ছে যে এই ছয়টি উপাদান খাবারের মাধ্যমে আমাদের শরীরে নিতে হবে। যে কোনো দোকানে গেলে বা বাজারে গেলে আপনি ইচ্ছে করলেই চাইতে পারবেন না যে ভাই আমাকে শর্করা দিন, আমাকে প্রোটিন দিন। না, আপনাকে নিতে হয় মাছ, মাংস, চাল, ভাত, ডাল ইত্যাদি। সুতরাং আপনাকে এই উপাদানগুলো আপনার খাবারের মধ্য থেকে খুঁজে বের করতে হবে। সব খাবারেই যে সব উপাদান থাকবে তাও না, আবার প্রত্যেকটা খাবারেই সব ধরনের উপাদানই কম বেশি থাকে। সুষম খাবার সম্পর্কে আপনি জানেন যে দুধ এবং ডিম। সবচেয়ে ভালো সুষম খাবার হচ্ছে দুধ। এই ছয়টি উপাদানের প্রত্যেকটির এক একটি পরিমাণ আছে, যে এই উপাদানটি এই পরিমাণ খেতে হবে। এর কম বা বেশি খেলে, কম হলে এর বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, এর ঘাটতিজনিত। এবং বেশি খেলে এর আধিক্যজনিত কিছু রোগ দেখা দিতে পারে। হয়তোবা আপনার বয়স কম বা কিছু অল্প দিনের মধ্যে এই সমস্যাগুলো দেখা দিবে না, কিন্তু কোনো একটি সময় পরে, যেমন 5 বছর, 10 বছর, 20 বছর পরে আপনার এই যে ঘাটতি বা এই আধিক্যের সমস্যাগুলো দেখা দিতে পারে। তো কোন উপাদান কি পরিমাণ খেতে হবে চলুন এবার দেখে নিয়ে যাক। তবে তার আগে দুটো বিষয় ক্লিয়ার হওয়া প্রয়োজন। এক, খাবার আমরা কেন খাই? দুই, ক্যালোরি জিনিসটা কি? প্রথম কথা হচ্ছে, খাবার আমরা কেন খাই? হয়তো বলবেন খিদা লাগে তাই খাই, কিন্তু বাস্তবে খাবারটা আমাদের শরীরে যে কি কাজ করে? খাবার মূলত আমাদের শরীরে 4টি কাজ করে। এক, আমাদের শক্তি যোগায়। আমাদের শক্তি বলতে যে আমরা যে প্রতিদিন যে কাজগুলো করছি সেটার শক্তি। এমনকি আমরা যদি বসেও থাকি, তাহলে আমরা যে শ্বাস প্রশ্বাসটা নিচ্ছি, চোখের পলক ফেলছি, কথা বলছি, এমনকি আমাদের পেটের মধ্যে যেই ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রগুলোর যে সংকোচন প্রসারণ হচ্ছে, সেটাতেও শক্তি লাগছে। আমাদের কোষের ফাংশনগুলো সবইতেই শক্তি লাগছে। তো এই শক্তিগুলো যোগান দেয় হচ্ছে খাবার। 2 নাম্বার কথা হচ্ছে, আমাদের ক্ষয় পূরণ করে। যেমন কোষ বা আমাদের টিস্যু ইত্যাদি যদি ড্যামেজ হয়, আমাদের প্রতিদিন কিন্তু কোষ ঝরে পড়ছে, শরীর থেকে কোষ ঝরে পড়ছে এবং নতুনভাবে কোষ তৈরি হচ্ছে। এই যে কোষগুলো ঝরে পড়ছে এবং নতুনভাবে তৈরি করতে হচ্ছে, এই তৈরির জন্য আমাদের খাবারের প্রয়োজন। 3 নাম্বার কথা হচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টির জন্য। যেমন কোনো একটি জীবাণু বা বাইরের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি আমাদের শরীরে আক্রমণ করতে আসে, তাহলে কিন্তু আমাদের শরীরের নিজস্ব মেকানিজম আছে, নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যা তাদেরকে প্রতিরোধ করে বা ধ্বংস করে দেয় শরীরে ঢুকলে। তো এই যে ফাংশনটা চালু রাখার জন্য আমাদের খাবারের প্রয়োজন। এবং 4 নাম্বার কাজ হচ্ছে যে আমাদের কোষ এবং টিস্যুর ফাংশনগুলো, কাজগুলো যে কিভাবে কোনটা কাজ করছে, সেই কাজগুলোকে সচল রাখার জন্য আমাদের খাবারের প্রয়োজন। 2 নাম্বার কথা হচ্ছে, ক্যালোরি জিনিসটা কি? ক্যালোরি হচ্ছে আমাদের শক্তি বা এনার্জির একক। যেমন আমরা চাল মাপি কেজিতে, আবার পানি মাপি লিটারে, আবার দূরত্ব মাপি মিটারে। তেমনি ভাবে আমরা এই যে শক্তিটা খরচ করছি, এই শক্তির একক হচ্ছে ক্যালোরি। যেমন আজ আমরা এতটা ক্যালোরি খরচ করলাম। উদাহরণ দিলে বুঝতে পারবেন, যদি আমরা 1 ঘন্টা সাইকেল চালাই, তাহলে আমাদের 1000 ক্যালোরি খরচ হয়। আমরা প্রতিদিন শ্বাস প্রশ্বাস প্রতিনিয়ত চলছে, সারা দিনে আমাদের শ্বাস প্রশ্বাসের পিছনে 100 থেকে 200 ক্যালোরি খরচ হয়। আবার আমরা যদি মোটামুটি 1 কিলোমিটার হাঁটি, তাহলে 50 থেকে 65 ক্যালোরি খরচ হয়। তাহলে সুতরাং ক্যালোরি হিসাবটা পাচ্ছেন। এবারে দেখতে হবে যে আমরা যেহেতু ক্যালোরিটা খরচ করছি, তাহলে এই ক্যালোরিটা গ্রহণ করতে হবে। তো আমরা সারাদিনে কি পরিমাণ টোটাল ক্যালোরিটা খরচ করি সেটা একটু দেখে নিই। যে একজন অফিস গোয়িং মানুষ বা একজন অফিস যাচ্ছে আসছে, সাধারণ কাজকর্ম করছে, তাহলে একটা আইডিয়া করা হয় যে সেই ব্যক্তির প্রতিদিন মোটামুটি 2500 ক্যালোরি খরচ হয়। সুতরাং এই যে 2500 ক্যালোরি খরচ হয়ে যাচ্ছে, এই 2500 ক্যালোরি কিন্তু আমাদের বাইরে থেকে ভিতরে নিতে হবে, গ্রহণ করতে হবে। এটি কিন্তু বাতাসে পাবেন না, হাওয়াতে পাবেন না, আপনি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ক্যালোরি পাবেন না। আপনাকে এই ক্যালোরিটা নিতে হবে খাবারের মাধ্যমে।
কোন খাবারের থেকে কতটুকু ক্যালোরি নিতে হবে সেটাও একটা বিষয় আছে। আপনি যদি একটা ধরনের খাবার, যেমন ধরেন যে শর্করা, এই শর্করা খাবার থেকে আপনি সব ক্যালোরি নিয়ে নিলেন, তাহলে হবে না। কিছু পার্সেন্ট আপনার শর্করা থেকে নিতে হবে, কিছু পার্সেন্ট ক্যালোরি আপনাকে আমিষ থেকে নিতে হবে, কিছু পরিমাণ ক্যালোরি আপনাকে নিতে হবে ফ্যাট থেকে। এই তিনটি উপাদান থেকে আপনাকে ক্যালোরি সংগ্রহ করতে হবে। তো প্রথম কথা, চলুন দেখা যাক যে আমরা দিনে শর্করা কতটুকু খাবো। আমাদের দৈনিক চাহিদা যতটুকু, তার 50 থেকে 70% ক্যালোরি আমরা শর্করা থেকে নিব। অর্থাৎ ধরা যাক আমাদের 2500 ক্যালোরি নষ্ট হচ্ছে, সুতরাং আমাদের 2500 ক্যালোরির 50 থেকে 70% আমরা কার্বোহাইড্রেট থেকে নিব। তাহলে এখান থেকে একটা মেজারমেন্ট করা যায় যে মোটামুটি 400 থেকে 600 গ্রাম কার্বোহাইড্রেট আমাদের খেতে হবে। কার্বোহাইড্রেট বলতে ঠিক কার্বোহাইড্রেট না, মানে চাল, আটা বা রুটি, চাল বা ভাত, চিনি, মিষ্টি সব মিলিয়ে যাতে হাফ কেজির মতো হয়, অর্থাৎ হাফ কেজি চাল বা হাফ কেজি আটা ইত্যাদি সারাদিনে খাওয়া লাগে। তো এবার দেখা যাক আমিষ আমরা কতটুকু খাবো। দেখেন, আমাদের যে শুধু এনার্জি খরচ হচ্ছে, শক্তি খরচ হচ্ছে, এমন তো না। আমাদের শরীর থেকে কোষ ঝরে পড়ছে, নতুন ভাবে কোষ তৈরি করতে হচ্ছে, বা কোথাও কেটে গেলে কোনো টিস্যু ড্যামেজ হচ্ছে। এই টিস্যুগুলোকে রিপেয়ার করা, পুনর্গঠন করার জন্য আমাদের কিন্তু কার্বোহাইড্রেট দিয়ে হবে না। এগুলোর জন্য প্রয়োজন হয় প্রোটিনের বা আমিষের। তো এই প্রোটিন বা আমিষ আমাদের কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। খুব সহজ হিসাব, আপনার দেহের ওজন, ভর যত কেজি, আপনাকে প্রোটিন খেতে হবে তত গ্রাম। খুব সহজ না? কিন্তু সহজ ভাবলেই তো সহজ হয় না। আপনি তো বাজারে গেলে পাবেন না যে আমাকে এত গ্রাম প্রোটিন দিন। আপনাকে প্রোটিনগুলো ওই মাছ মাংসের মধ্যে খুঁজে বের করতে হবে। যদি আপনার ওজন 70 কেজি হয়, তাহলে আপনাকে খেতে হবে 70 গ্রাম প্রোটিন। তো এই 70 গ্রাম প্রোটিন মানে আপনি যদি 70 গ্রাম মাংস খান বা 70 গ্রাম মাছ খান, তাহলে কিন্তু আপনি 70 গ্রাম প্রোটিন পাচ্ছেন না। 100 গ্রাম যদি মাছ খান, তাহলেও 70 গ্রাম প্রোটিন পাচ্ছেন না, খুব কম পরিমাণে পাচ্ছেন। তো 100 গ্রাম কোনো মাছ বা মাংসে বা ডিমে বা দুধে বা ডালে কি পরিমাণ প্রোটিন আপনি পাচ্ছেন, এটা একটা দেখে নেওয়া যাক লিস্টটা। তাহলে আপনি একটি আইডিয়া পাবেন যে 70 গ্রাম প্রোটিন কমপ্লিট করতে আমার কতটুকু মাছ বা মাংস খেতে হবে। চলুন দেখি। 100 গ্রাম রুই মাছে পাবেন 16.6 গ্রাম প্রোটিন। 100 গ্রাম কাতলা মাছে পাবেন 19.5 গ্রাম প্রোটিন। তেমনিভাবে 100 গ্রাম মৃগেলে পাবেন 19.5 গ্রাম, কোয়ে পাবেন 14.8, মাগুরে পাবেন 15, শিং মাছে পাবেন 28.8, ইলিশ মাছে পাবেন 21.8, চিংড়ি মাছে পাবেন 19.1, ভেটকিতে পাবেন 14.9, শোল মাছে পাবেন 6.2। এবারে মাংস দেখুন যে 100 গ্রাম খাসির মাংস যদি খান, তাহলে 21.4 গ্রাম প্রোটিন পাবেন। আবার 100 গ্রাম গরুর মাংস খেলে 26 গ্রাম প্রোটিন পাবেন। 100 গ্রাম ভেড়ার মাংসে 18.5 এবং 100 গ্রাম মুরগির মাংসে 25.9 গ্রাম প্রোটিন পাবেন। ডিমের দিকে দেখুন যে মুরগির ডিম যদি খান, 100 গ্রাম মুরগির ডিমে 13.3 এবং 100 গ্রাম হাঁসের ডিমে 13.7 গ্রাম প্রোটিন পাবেন। গরুর দুধে পাবেন 3.2, মহিষের দুধে পাবেন 4.3, দইয়ে পাবেন 6.9, ক্ষীরে পাবেন 6.9 এবং ছানাতে পাবেন 18.3 গ্রাম প্রোটিন। 100 গ্রাম মসুর ডাল যদি খান, তাহলে 26 গ্রাম প্রোটিন পাবেন। মুগ ডালে পাবেন 24 গ্রাম, মটরশুঁটিতে পাবেন 20 গ্রাম, শিমে পাবেন 20 গ্রাম এবং সয়াবিনে পাবেন 37 গ্রাম প্রোটিন। এবার আপনি হিসাব করে নেন যে আপনি কোন মাছ বা মাংস কতটুকু খাবেন। আর হ্যাঁ, ওই যে আপনার ক্যালোরি নষ্টের অংশটুকু, আপনি যে কার্বোহাইড্রেটে 50 থেকে 60%
পূরণ করলেন কার্বোহাইড্রেট দিয়ে, বা 60 থেকে 70% কার্বোহাইড্রেট দিয়ে পূরণ করলেন। এখন 15% আপনাকে পূরণ করতে হবে এই মাছ বা মাংসের ক্যালোরি থেকে। তো কোন মাছ বা কোন মাংসে কতটুকু ক্যালোরি পাওয়া যায় সেটাও একটু দেখে নেন। রুই মাছে কিলো ক্যালোরি 100 গ্রাম রুই মাছে পাবেন 97, কাতলা মাছে পাবেন 111, মৃগেল মাছে পাবেন 98, কই মাছে পাবেন 156 ক্যালোরি, মাগুর মাছে পাবেন 86 ক্যালোরি, শিং মাছে পাবেন 124, ইলিশ মাছে 273, চিংড়িতে 89, ভেটকিতে পাবেন 79 এবং 100 গ্রাম শোল মাছে পাবেন 94। খাসির মাংসে পাবেন 118 কিলো ক্যালোরি, গরুর মাংসে পাবেন 250 কিলো ক্যালোরি, ভেড়াতে পাবেন 194, মুরগিতে পাবেন 109, মুরগির ডিমে পাবেন 173, হাঁসের ডিমে পাবেন 173, গরুর দুধে পাবেন 67, মহিষের দুধে পাবেন 117, দইয়ে পাবেন 176, ক্ষীরেও পাবেন 176, ছানাতে পাবেন 265 এবং ডালের ক্ষেত্রে মুসুর ডালে পাবেন 350 কিলো ক্যালোরি, 100 গ্রাম মুগ ডাল খেলে পাবেন 330 কিলো ক্যালোরি, মটরশুঁটিতে পাবেন 315 কিলো ক্যালোরি, শিমে পাবেন 400 কিলো ক্যালোরি এবং সয়াবিনে পাবেন 446 কিলো ক্যালোরি। ব্যাস, পেলেন তো হিসাব। এবার আপনি ঠিক করে নেন কোন মাছ বা কোন মাংস কতটুকু খাবেন। তো এই হলো আমিষের হিসাব। চলুন দেখা যাক এবার ফ্যাট কতটুকু খাবেন। আপনি কি মনে করেন ফ্যাট মানে শুধু তেল, চর্বি এগুলোই? না, আপনি দাওয়াতে গিয়ে যে তেল ছাড়া ঝোলটা নিচ্ছেন বা চর্বি ছাড়া মাংসটা নিচ্ছেন সেগুলো তো আছে ফ্যাট। আপনি যে পোলাওটা খাচ্ছেন তাতেও আছে ফ্যাট। সুতরাং ফ্যাট আপনাকে আলাদাভাবে গ্রহণ করার প্রয়োজন নেই। আপনি আপনার খাবারে যে তেলটা ব্যবহার করা হচ্ছে সেখানে আপনি ফ্যাটটা পাচ্ছেন। আর ওই যে আপনার ক্যালোরিটা নষ্ট হচ্ছে সারাদিনের, সেই ক্যালোরির মোটামুটি 20% আপনি এই ফ্যাট থেকে পেয়ে যাবেন। সুতরাং আপনার ক্যালোরি চাহিদা 10 থেকে 20 গ্রাম আপনার এই ফ্যাট খাওয়া লাগবে আর কি। সারাদিনে মোটামুটি 10 থেকে 20 গ্রাম ফ্যাট খাওয়া লাগবে, সেটা আপনি তেল থেকেই পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন যে উদ্ভিজ্জ তেল খাওয়ার, যেমন হচ্ছে যে সরিষার তেল, নারিকেল তেল বা হচ্ছে অলিভ অয়েল, এগুলো খুব উপকারী যদি আপনি প্রাণীজ তেল, চর্বি এগুলো অ্যাভয়েড করতে পারেন। এবারে আসেন ভিটামিন কতটুকু খাবেন। আপনি কি কোনো দুর্বলতা লাগলেই ওষুধের দোকানে গিয়ে ভিটামিন কিনে খান? এরকম তো অনেকেই আছেন যারা কোনো দুর্বলতা লাগলেই বা হচ্ছে যে কোনো মনে হচ্ছে যে কোনো একটা শুকিয়ে যাচ্ছে, শরীর শুকিয়ে যাচ্ছে, ফলে আপনাকে ভিটামিন খেতে হবে মনে করেন, ওষুধের দোকানে গিয়ে ভিটামিন চেয়ে ভিটামিন খাওয়া শুরু করেন। তাদের উদ্দেশ্যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আসলে ভিটামিন এবং অন্যান্য খাবারের মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। সেটা হচ্ছে যে আপনার কার্বোহাইড্রেট আপনাকে শক্তি দেয়, কিন্তু ভিটামিন আপনাকে কোনো শক্তি দেয় না, আপনার দেহের ক্ষয় পূরণও করে না। আপনি শুকিয়ে যাচ্ছেন, আপনি ভিটামিন খাচ্ছেন, আসলে বিষয়টি তা নয়। আপনার প্রোটিন যেভাবে আপনার টিস্যুর মধ্যে গিয়ে কাজ করে, ভিটামিন তা করে না। ভিটামিন মূলত আমাদের শরীরে খুব অল্প পরিমাণে লাগে, খুব বেশি খাওয়ার প্রয়োজন নেই। আপনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো অন্য কোনো সমস্যার কারণে হচ্ছে, অন্য কোনো খাবার দিয়ে সেগুলো পূরণ করতে হবে। যেমন আপনার শক্তি কম লাগছে, দুর্বলতা লাগছে, সেটা আপনাকে কার্বোহাইড্রেট বা শর্করা দিয়ে পূরণ করতে হবে। দেহ শুকিয়ে যাচ্ছে বা হচ্ছে যে আপনি দুর্বলতা লাগছে, শুকিয়ে যাচ্ছে, এজন্য আপনাকে প্রোটিন বা আমিষ খাওয়া লাগবে। তবে খেয়াল রাখতে হবে যে আপনি অন্য কোনো রোগের কারণে শুকিয়ে যাচ্ছেন কিনা বা অন্য কোনো রোগের কারণে আপনার দুর্বলতা লাগছে কিনা তা অবশ্যই চেক করে এই খাবারগুলো বা কোনো একটা খাবার, কোনো একটা ঔষধ সেটা সেবন করা। তো যাই হোক, ভিটামিন আমাদের কোন কাজে লাগে সেটা একবার দেখে নেওয়া যাক। তো ভিটামিন আমাদের বিভিন্ন কাজে লাগে এবং ভিটামিন হচ্ছে 6টি, এ বি সি ডি ই এবং কে। তো প্রথমে দেখে নিই ভিটামিন এ কি কাজে লাগে এবং কতটুকু খাবেন। ভিটামিন এ মূলত আমাদের চোখের প্রয়োজনে লাগে, চোখের জন্য উপকারী। যেমন ভিটামিন এর অভাবে কিন্তু রাত কানা রোগ হয়। তো ভিটামিন এ আপনি
কতটুকু খাবেন? আমাদের শরীরে ভিটামিন এ প্রয়োজন হয় দৈনিক 600 মাইক্রোগ্রাম। পাবেন কলিজায়, রঙিন ফলমূলে, গাজর, পাকা আম, পাকা পেঁপে ইত্যাদিতে। ভিটামিন ডি হাড়, দাঁতের সুস্থতার জন্য প্রয়োজন। ভিটামিন ডি আমাদের প্রয়োজন 2.5 মাইক্রোগ্রাম। পাবেন মাছের চর্বি, ডিম, দুধ, মাখন ইত্যাদিতে। ভিটামিন ই প্রজনন ক্ষমতা ও চুলের জন্য উপকারী। দৈনিক প্রয়োজন 10 থেকে 30 মিলিগ্রাম। ভিটামিন ই যুক্ত খাবার খাওয়া উচিত 10 থেকে 30 মিলিগ্রাম। পাবেন সূর্যমুখী বীজের তেল, লেটুস পাতা, তুলা বীজের তেল, ডিমের কুসুম ইত্যাদিতে। এবারে দেখুন ভিটামিন বি কমপ্লেক্স। এই যে ভিটামিন বি বললাম, কিন্তু এটাকে কিন্তু ভিটামিন বি বলা হয় না। এই ভিটামিন বি এর কিন্তু বিভিন্ন রকম ধাপ আছে। ভিটামিন বি1, বি2, বি6, বি5, বি12, বি9 এগুলো। তো এই যে ভিটামিন বি, এটাকে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়। তো একে একে দেখে নিন যে ভিটামিন বি এর যেই ভ্যারাইটিগুলো, তার প্রয়োজনীয়তা কতটুকু, কোথায় পাবেন সেগুলো। ভিটামিন বি1, একে বলা হয় থায়ামিন। ভিটামিন বি1 পাবেন ঢেঁকি ছাঁটা চাল, আটা, ডাল, তেলবীজ, বাদাম, যকৃৎ, টাটকা ফল ও সবজি, প্রাণীজ উৎস যেমন যকৃৎ, ডিম, দুধ, মাছ ইত্যাদিতে অল্প পরিমাণে থাকে। ভিটামিন বি1 এর অভাবে যে যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে থায়ামিনের যে চরম অভাবে বেরি রোগের লক্ষণ প্রকাশ, এর অভাবে স্নায়বিক দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি, খাওয়ার অরুচি, ওজনহীনতা ইত্যাদি। কি পরিমাণে বি1 খাবেন? বয়স অনুসারে দৈনিক চাহিদা শিশুদের 0.5 থেকে 0.7 মিলিগ্রাম, বড়দের 1.2 থেকে 1.5 মিলিগ্রাম এবং গর্ভবতী মহিলাদের 1.5 থেকে 1.7 মিলিগ্রাম। এরপরে দেখুন ভিটামিন বি2, যাকে বলা হয় রিবোফ্লেভিন। রিবোফ্লেভিন বা ভিটামিন বি2 পাবেন যকৃতে, দুধে, ডিমে, সবুজ শাকসবজি, গাছের কচি ডগা এবং অঙ্কুরিত বীজে। ভিটামিন বি2 এর অভাবে ঠোঁটের দুই পাশে ফাটল দেখা যায়, অর্থাৎ ঠোঁটের দুই পাশে দেখবেন ঘা হয়ে যায় অনেকের। মুখে ও জিভে ঘা হয়, ত্বক খসখসে হয়, চোখ দিয়ে পানি পড়ে এবং এর অভাবে তীব্র আলোতে চোখ মেলতে অসুবিধা হয়। কি পরিমাণ প্রতিদিন ভিটামিন বি2 খেতে হবে? প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন 1.7 মিলিগ্রাম এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের প্রতিদিন 1.3 মিলিগ্রাম ভিটামিন বি2 সুপারিশ করা হয়। 1 থেকে 3 বছরের শিশুদের এই ভিটামিন দৈনিক 0.8 মিলিগ্রাম প্রয়োজন। 14 থেকে 15 বছর কিশোরদের দৈনিক 2.0 মিলিগ্রাম এবং এই বয়সের কিশোরীদের দৈনিক 1.3 মিলিগ্রাম ভিটামিন বি2 প্রয়োজন। এবারে দেখুন ভিটামিন বি5, একে বলা হয় নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড। ভিটামিন বি5 পাবেন মাংসে, যকৃতে, আটা, তেল, বাদাম, তেলবীজ, ছোলা, শাকসবজিতে। ভিটামিন বি5 এর অভাবে পেলেগ্রা রোগ হয়। পেলেগ্রা রোগে ত্বকে রঞ্জক পদার্থ জমতে শুরু করে এবং সূর্যের আলোয় দ্রুত বৃদ্ধি পায়, ফলে ত্বকে লালচে দাগ পড়ে এবং ত্বক খসখসে হয়ে যায়। আমাদের ত্বকে যে মেলানিনটা থাকে, যার কারণে আমাদের ত্বক কালচে দেখায়, এটা হচ্ছে রঞ্জক পদার্থ। তো এগুলো বাড়তে শুরু করে আমাদের ত্বকে, বা হচ্ছে যেগুলো তিল হয়, তিলের পরিমাণ বেড়ে যায় আর ত্বক লালচে হয়ে যায় এবং ত্বক খসখসে হয়ে যায়। এছাড়া জিভে রঞ্জক পদার্থ জমে জিভের এট্রফি হয়। জিভের এট্রফি বলতে জিভটা ছোট হয়ে যায়, জিভের কোষগুলো ছোট হয়ে যায়। এর ফলে জিহ্বার সাইজটা ছোট হয়ে যায়।
ভিটামিন B5 খেতে হবে প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের দৈনিক 12 থেকে 18 মিলিগ্রাম। এর চাহিদা খাদ্যে প্রোটিনের পরিমাণের উপর নির্ভর করে, যে প্রোটিন কম বেশির ওপরে এটা অনেকটা নির্ভর করে। এবারে দেখুন ভিটামিন B6 বা এটাকে বলা হয় পাইরিডক্সিন। এর উৎসগুলো হচ্ছে চাল, আটা, মাছ, মাংস, শাকসবজি, ছোলা, ছত্রাক, বৃক্ক বলতে কিডনি, আর ডিমের কুসুম। এর অভাবে খাওয়ার অরুচি, বমিভাব ও অ্যানিমিয়া রোগ দেখা দেয়। অ্যানিমিয়া মানে তো জানেন আপনারা, রক্তশূন্যতা। আসলে রক্তশূন্যতা ঠিক নয়, মানে রক্তের পরিমাণ কমে যাওয়া বা লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাওয়া অথবা হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া ভিটামিন B6 এর অভাবে হতে পারে। এরপরে কি পরিমাণ ভিটামিন B6 খাবেন সেটা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 1.4 থেকে 2.0 মিলিগ্রাম ভিটামিন B6 প্রয়োজন। এবারে দেখুন ভিটামিন B12, এটাকে বলা হয় কোবালামিন বা সায়ানোকোবালামিন। এটির উৎস হচ্ছে যকৃৎ, দুধ, মাছ, মাংস, ডিম, পনির, বৃক্ক বা কিডনি প্রভৃতি। এর অভাবে রক্তশূন্যতার রোগ দেখা দেয়, স্নায়ুতন্ত্রের অবক্ষয় ঘটে। এবং ভিটামিন B12 কি পরিমাণ খাবেন? বয়স্কদের প্রতিদিন 4 থেকে 8 মিলিগ্রাম এ জাতীয় ভিটামিনের প্রয়োজন। এবারে দেখুন ভিটামিন সি ত্বক, মাড়ি ও ক্ষত সারানোর জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রয়োজন 40 মিলিগ্রাম। পাবেন টক জাতীয় ফল, আমলকি, কাঁচামরিচ, টমেটো, সবচেয়ে বেশি পাবেন কাজি পেয়ারাতে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য দরকারি। ভিটামিন কে প্রতিদিন প্রয়োজন প্রতি কেজি ভরের জন্য 0.03 মিলিগ্রাম মাত্র। মানে একজন ব্যক্তি যদি 70 কেজি ভরের কোনো ব্যক্তি হন, তাহলে 70 গুণিত 0.03 মিলিগ্রাম ভিটামিন কে প্রয়োজন হয়। পাবেন দুধে, পালং শাকে, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি শাকসবজিতে। এবারে আসুন মিনারেল কতটুকু খাবেন। মিনারেল বলতে বোঝায় খনিজ। খনিজ মানে মাটির নিচে যেই উপাদানগুলো পাওয়া যায় সেটা পানি ছাড়া, যেমন আয়রন বা লোহা, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, ফ্লোরিন ইত্যাদি। তো এই খাবারগুলো কিন্তু এক একটা এক এক উপাদানের প্রয়োজন হয়। যেমন লৌহ, দেখেন আমাদের রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এই লৌহ। এই লৌহের কারণেই রক্ত লাল হয়। এবং লৌহ না থাকলে বা রক্তের যেই আরবিসি সেটি যে লাল থাকে, সেটি যদি না থাকে, হিমোগ্লোবিন যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের রক্তশূন্যতা দেখা দেয়। তো এই লৌহই কিন্তু আমাদের রক্তকে লাল করে এবং এই লৌহই আমাদের অক্সিজেনকে বিভিন্ন শরীরে বিভিন্ন কোষে কোষে পৌঁছে দেয়। তো এই লৌহটা আপনি কতটুকু খাবেন? একজন পুরুষের ক্ষেত্রে লৌহের প্রয়োজন 9 মিলিগ্রাম এবং মহিলার ক্ষেত্রে প্রতিদিন প্রয়োজন 28 মিলিগ্রাম। কোন খাবারে বেশি লৌহ পাবেন? ফুলকপির পাতা, নটে শাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, কচু শাকে বেশি লৌহ পাবেন। এবারে আসুন ক্যালসিয়াম কতটুকু খাবেন। আমাদের হাড় এবং দাঁতের খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে এই ক্যালসিয়াম। প্রাপ্তবয়স্কদের 450 মিলিগ্রাম, বাড়ন্ত শিশুদের জন্য 500 থেকে 600 মিলিগ্রাম এবং গর্ভবতী মায়েদের 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। কোন খাবারে ক্যালসিয়াম পাবেন? দুধ, ডিম, শুটকি, ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, পালং শাক, কচু শাক, বাঁধাকপি। ফসফরাস, এটিও কিন্তু আমাদের হাড়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই ফসফরাস প্রাপ্তবয়স্কদের জন্য 10 মিলিগ্রাম এবং বাড়ন্ত শিশুর 0.5 থেকে 1.5 মিলিগ্রাম ফসফরাস প্রয়োজন। ফসফরাস পাবেন দানাশস্য, শিম, বরবটি, মটরশুঁটি, বাদাম, ডিম, দুধ, মাছ, মাংস, কলিজাতে। এবারে আয়োডিন। আয়োডিন কিন্তু আমাদের শরীরেও একটি খুব গুরুত্বপূর্ণ অংশ, যা আমাদের থাইরয়েড হরমোনের জন্য বেশি প্রয়োজন। আমাদের গলায় এইখানে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, তো এখান থেকে T3, T4
হরমোন নিঃসৃত হয় যা আমাদের শরীরে বিভিন্ন মেটাবলিক ফাংশনের জন্য প্রয়োজন হয়। তো এই থাইরয়েড গ্ল্যান্ডের জন্য খুব প্রয়োজন এবং খুব প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে এই আয়োডিন। এই আয়োডিনের অভাবে থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু ফুলে যায় এবং যাকে বলা হয় গলগণ্ড রোগ। এই আয়োডিন আপনি পাবেন লবণ আর সামুদ্রিক মাছে এবং সামুদ্রিক খাবারে আয়োডিন পাবেন। এছাড়াও যেই উপাদানগুলো আরো বললাম, ফ্লোরিন, ক্লোরিন, আপনার হচ্ছে কপার, জিঙ্ক, এগুলো আপনার সাধারণ যদি শাকসবজি নিয়মিত খান তাহলেই এই উপাদানগুলোর ঘাটতি পূরণ হয়ে যাবে। সর্বশেষ খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে পানি। পানি আপনি কতটুকু খাবেন? দেখেন, আমাদের শরীরে 60 থেকে 75% পানি দিয়ে গঠিত, অথচ আমরা কি সলিড, কিন্তু আমাদের শরীরে কিন্তু 75% পানি। সুতরাং এই পানির প্রয়োজনীয়তা খুব বেশি। প্রতিদিন আমরা প্রস্রাবের মাধ্যমে বা ঘামের মাধ্যমে যে পানিটা বের হয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে, সেটা ঘাটতি পূরণ করতে হবে আমাদের বাইরে থেকে পানি খেয়ে। মোটামুটি 4 থেকে 5 লিটার আপনাকে পানি খেতে হবে। বিভিন্ন ঋতুভেদে যেহেতু ঘামের পরিমাণ কমে বাড়ে, সুতরাং আপনাকেও সেভাবে পানি অ্যাডজাস্ট করে খেতে হবে। যারা কিডনি ফাংশনের জন্য পানির প্রয়োজন, আপনার শরীরের ত্বকের সুস্থতার জন্য পানির প্রয়োজন। সুতরাং এই বিষয়গুলো মেনটেন করবেন। তো এখন আপনি বলতে পারেন যে এত কিছু মেনটেন করে মাপ করে তো খাওয়া যায় না। হ্যাঁ, বাস্তবেও তাই। কেউ খেতে পারে না, আমিও খেতে পারি না, কেউ খেতে পারে না। কিন্তু বিষয়টা একটু গুরুত্বপূর্ণ এ কারণে যে আপনি যদি একটু সতর্ক হন এবং একটু খেয়াল করে দেখেন যে আপনি এই উপাদানগুলো ঠিক মতো পাচ্ছেন কিনা, তাহলে কিন্তু ইন এ লং টার্ম আপনি সুস্থতা পাবেন। মানুষের জীবন যেটুকু সেটুকু থাকবে, কিন্তু আপনি সুস্থভাবে বেঁচে থাকার একটা উপায় পাবেন। সুতরাং এই বিষয়গুলো একটু খেয়াল রাখুন। খুব বেশি মেনটেন যে করতে হবে এমন না। আপনি যদি প্রথম করেন তাহলে দেখবেন অভ্যাস হয়ে যাবে যে আপনি কোন খাবার কতটুকু খাওয়া প্রয়োজন।